আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গের এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আজকের আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প। আমরা জানি প্রকল্প নিয়ে নানা তর্ক, নানা বিতর্ক। এমন একটা সময় বলতে কি বোঝাচ্ছি, একদিকে এসএসসির প্রস্তুতি আমরা কন্টিনিউ করে চলেছি, আর অন্যদিকে এসএসসির যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়ে আজকের অনশনে বসেছে। অনশনে অনেকে অসুস্থ হয়েছে। তাদের প্রতি আমার এবং আমার চ্যানেলের এবং আমাদের সকলের পক্ষ থেকে সমবেদনা থাকবে। এই লড়াইয়ের পাশে আমি সবসময় থেকেছি এবং আশা করব ভবিষ্যতেও থাকব। কিন্তু একটি কথা বলবো, যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বা সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যেভাবে পরীক্ষা নেওয়ার কথা বলেছে, সেইভাবে মনে হয় না, আমি অন্তত মনে করি না নোটিফিকেশানটা সেইভাবে দেওয়া হয়েছে। অথচ পরীক্ষা কিন্তু আমাদের হবেই। আমি বারবার করে বলেছি, সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে পরীক্ষা হবেই, তার নিয়মবিধি কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। এই জায়গা থেকে আমাদের কিন্তু এসএলএসটি প্রস্তুতিটা চালিয়ে যেতে হচ্ছে এই পরিস্থিতিতে। তাই পশ্চিমবঙ্গে যেহেতু আমরা পরীক্ষা দেব, অর্থাৎ আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো, পশ্চিমবঙ্গ সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আমাদের এসএলএসটি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ তোমরা মনে রাখবে যে এই প্রকল্পগুলো আমাদের শুধু পশ্চিমবঙ্গের নয়, কেন্দ্রীয় প্রকল্পগুলোও কিন্তু আমাদের এক্সাম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এই প্রকল্পগুলোকে নিয়ে আজকের আলোচনা করব। একদম শুরুতে তোমাদের একটা কথা বলবো, আমাদের এখানে ডিটেলস অর্থাৎ সমস্ত কিছু যে জানতে হবে এমন কোনো কথা নেই। আমরা পড়ব পরীক্ষার প্রস্তুতি অনুযায়ী, পরীক্ষায় কতটুকু পড়ে সেই অনুযায়ী আমরা কিন্তু স্মার্ট স্টাডি করব। এখানে যতগুলো প্রকল্পের কথা আমি বলবো, তোমাদের যতগুলো প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের আমরা কিন্তু কি পড়ব, প্রকল্পের নাম কি, প্রকল্পের সূচনা কত সালে হয়েছে অর্থাৎ কবে হয়েছে, এবং সেটা কিসের জন্যে হয়েছে, এই বিষয়টাকে আমাদেরকে পড়তে হবে। এই তিনটে বিষয় ডিটেলসে অন্তত এক্সামের জন্য খুব একটা পড়া দরকার নেই। যদি তোমরা ডিটেলসে জানতে চাও, সমস্ত পিডিএফটা দেখতে পাচ্ছ ডিটেলসে রয়েছে, সমস্ত পিডিএফটা গ্রুপে তোমাদেরকে আমি দিয়ে দেবো। আমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা জয়েন করে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে যে প্রকল্পটা হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। 2020 সালে ঐক্যশ্রী প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পটি কিসের জন্য? সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা। এখানে এই যোজনাতে পশ্চিমবঙ্গের বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ সম্প্রদায়ের যারা সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রী তাদের জন্য বৃত্তি দেওয়া হয়। দ্বিতীয় প্রকল্পটি বলছে রূপশ্রী প্রকল্প। অনেকে তোমরা বলো, রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল 2018 সালে। এই প্রকল্পটি কিসের জন্য? এটি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন আর্থিক সাহায্যের জন্য চালু হয়। দরিদ্র পরিবারে যারা মেয়েদের তাদের বিয়ে দেওয়ার জন্য বিয়ের সময় এককালীন অর্থ দেওয়া হয়। এখানে তাহলে কত টাকা দেওয়া হয়? এককালীন টাকা দেওয়া হয়, এটুকু মনে রাখতে হবে, 25,000। এছাড়াও অনেক ডিটেলসে তোমরা জানতে পারো। মেয়েটির বয়স অবশ্যই 18 হতে হবে, ছেলের বয়স অবশ্যই 20-21 হতে হবে, তোমাদের যেটা আইনগত যে অধিকার রয়েছে এরকম যে বিষয়, অন্তত 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। তারপরে যে নিয়মগুলো রয়েছে, মহিলা পারিবারিক বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। পরের প্রকল্পটি গতিধারা প্রকল্প। 2014 সালে গতিধারা, এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি কর্মসংস্থান প্রকল্প। কর্মসংস্থান এর সাথে যুক্ত এটা একটি প্রকল্প। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত আছে এরকম 20 থেকে 45 বছর বয়সী যে কোনো ব্যক্তি এটা আবেদন করতে পারে
SC ST আবেদনকারীদের 5 বছর এবং OBC আবেদনকারীদের 3 বছর বয়সের ছাড় দেওয়া হয়। পরের প্রকল্পটি হচ্ছে স্নেহালয় প্রকল্প। স্নেহালয়, স্নেহের আলয়, অর্থাৎ 2020 সালে এটি চালু হয়। পশ্চিমবঙ্গে যেসব ব্যক্তির নামে তার পরিবারের কোনো সদস্যের নামে পাকা বাড়ি নেই তাদের জন্য এই প্রকল্প, পাকা বাড়ি দেওয়া প্রকল্প এটা হচ্ছে স্নেহালয় প্রকল্প। মূলত এখানে আমাদের কত দেওয়া হয়? 1,20,000 টাকা তোমাদের দেওয়া হয়। অনেকে পেয়েছো, 1,20,000 টাকা এখানে দেওয়া হয়। বিশেষ করে পাহাড়ি এলাকা এবং সুন্দরবন এলাকার জন্য দেওয়া হয় 1,30,000 টাকা। পরবর্তী প্রকল্পটি তোমরা দেখতে পাচ্ছ গীতাঞ্জলি আবাসন প্রকল্প। কি প্রকল্প? গীতাঞ্জলি আবাসন প্রকল্প হয় 2014 সালে। এটা মূলত 2014 সালের আমার ঠিকানা প্রকল্পটি গীতাঞ্জলি প্রকল্পের সাথে মিশে যায়। যেসব ব্যক্তি এই প্রকল্পে আবেদন করতে পারেন তাদের মধ্যে গ্রামীণ এবং শহরাঞ্চলের দরিদ্র মানুষ, ক্ষয়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কবলিত এলাকার দরিদ্র মানুষেরা, সরকারি কোনো প্রকল্প রূপায়ণের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষেরা এখানে আবেদন করতে পারেন। মাসিক আয় কত? 6,000 টাকা বা তার কম হতে হবে, বা BPL তালিকাভুক্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। এখানে কত টাকা পাচ্ছে? প্রতি বাড়ি পিছু 70,000 টাকা পাচ্ছে এবং পাহাড়ি এলাকায় পাচ্ছে 75,000 টাকা। পরের প্রকল্পটি বলছে স্নেহের পরশ প্রকল্প। স্নেহের পরশ 2020 সালে চালু হয় স্নেহের পরশ প্রকল্প। যারা কোভিড এর সময় মূলত পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গের নিবাসী কোনো শ্রমিক কোভিডের জন্য লকডাউনের কারণে দেশের অন্য কোথাও আটকে আছে, তাদেরকে এককালীন একটা 1,000 টাকার অর্থ সাহায্য করা হয়। এটা পরিযায়ী শ্রমিক সংক্রান্ত, এটা পরিযায়ী শ্রমিক সংক্রান্ত। এবার হচ্ছে হকার সাপোর্ট স্কিম 2020 সালে কোভিডের কারণে পেশাহীন হকারদের জন্য এককালীন অর্থ সাহায্যের ব্যবস্থা করা হয়। আমি তোমাদের একদম অল্প করে করে কেন বলছি, কারণ তোমাদের শুধুমাত্র কোন প্রকল্প কত সালে চালু হয় এবং কোন উদ্দেশ্যে চালু হয় এটুকুই তোমাদের জানতে হবে। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে কিন্তু তোমাদের নতুন SLST ব্যাচ কিন্তু শুরু হয়েছে। 1 জুন আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। 1 জুন অর্থাৎ আমরা কিন্তু 15 দিন প্রায় ক্লাস করে ফেলেছি। তোমাদেরকে এখানে অ্যাডমিশান নিতে গেলে সরাসরি ফোন করতে হবে আমার ফোন নম্বরে 8620063339 এই নম্বরে। তোমরা এখানে কি কি পাচ্ছ, একটা তোমাদের জন্য অফার রয়েছে। তোমরা পাচ্ছ এখানে এককালীন ভর্তি হলে 4,000 টাকা এককালীন, এবং 3 মাসের কোর্সে 3 বার ভর্তি হলে 2,2,2 অর্থাৎ দিতে হবে 6,000 টাকা। তুমি যদি এককালীন ভর্তি হও তুমি কিন্তু 4,000 টাকা দিয়ে আমাদের এই কোর্সটা তোমরা নিতে পারবে। আশা করব তোমরা কিন্তু পেড ব্যাচে জয়েন করে যাবে। কেন পেড ব্যাচে তোমরা জয়েন করবে? সেখানে তোমরা 4 দিন ক্লাস পাবে, 4 দিন টানা ক্লাস পাবে, 3 দিন তোমাদের মক টেস্ট থাকবে, তার পাশাপাশি তোমরা 10,000 প্রশ্নপত্র পাবে, 10,000-এর বেশি তোমাদের প্রশ্নপত্র পাবে, এবং 5,000 বুস্টার ডোজ অনলাইনার হিসেবে তোমাদের দেওয়া হবে। এবং তার পাশাপাশি সমস্ত ক্লাস মেটেরিয়াল থাকবে। সমস্ত ক্লাসের মেটেরিয়াল বাংলা উইথ ইংলিশ উভয়তে থাকবে। তাহলে দেরি না করে আমাদের এই কোর্সটিতে চলে আসুন। আর সব থেকে বড় কথা হচ্ছে সমস্ত ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে। পরের প্রকল্প বলছে সামাজিক মুক্তি প্রকল্প 2019। এই প্রকল্পের উদ্দেশ্য হলো সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অ্যাসোসিয়েট স্কিম প্রোভাইডেড ফান্ড ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স, অর্থাৎ যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহায্য করা, এদের অধীনে নিয়ে আসা। অর্থাৎ এটা শ্রমিক সংক্রান্ত, যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরের প্রকল্পটি হচ্ছে জয় বাংলা প্রকল্প। জয় বাংলা স্কিম এটা 2020-তে হয়েছিল। এটি মূলত এই স্কিমটির অধীনে 2টি পেনশন প্ল্যান, এটা একটা পেনশন প্ল্যান জয় বাংলা স্কিমটা। এটি 2টো তপশিলি জাতিভুক্তদের জন্য তপশিলি বন্ধু পেনশন স্কিম, আর তপশিলি উপজাতিদের জন্য জয় জোহর পেনশন স্কিম। এটা মনে রাখবে, তপশিলি জাতিদের জন্য
তপশিলি বন্ধু স্কিম, তপশিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য জয় জোহর পেনশন স্কিম, এখানে কিন্তু এটা দেওয়া হয়। এই প্রকল্প অন্তর্ভুক্ত ব্যক্তিরা মাসিক 1000 টাকা পেনশনের আর্থিক সুবিধা পান। সবুজ সাথী 2015-তে চালু হয়েছিল সবুজ সাথী। এটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রকল্প। তোমরা সবুজ সাথী সাইকেল দেখেছো, সবুজ সাথী সাইকেল তোমরা চড়ো, অন্যান্য জায়গা আবার চলে যাচ্ছে সবুজ সাথী সাইকেল, এটুকু জানা যাচ্ছে। তো সেই সবুজ সাথী সাইকেল দেওয়া হয় এই প্রকল্পের মধ্য দিয়ে। পরবর্তী প্রকল্পটি বলছে জলধারা প্রকল্প। জলধারার কথা শুনে মনে হচ্ছে জলের কিছু। জলধারা প্রকল্প 2018-তে পাস হয়। এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের জন্য একটি প্রকল্প। ক্ষুদ্র যারা ব্যবসায়ী তাদের আর্থিক সাহায্যের জন্য প্রকল্প, এটুকুই মনে রাখলে হবে। যেখানে তাদের প্রচলিত মালবহনের ভুটভুটির পরিবর্তে কম দামের যান্ত্রিক নৌকা ব্যবহার করার সুযোগ করে দেওয়া হয় অন্তর্দেশীয় জলপথ পরিবহনের জন্য। গুরুত্বপূর্ণ একটি মামলা হচ্ছে সবুজশ্রী প্রকল্প 2016 সালে। সবুজশ্রী প্রকল্পতে কি বলা হয়, প্রত্যেক সদ্যজাত সন্তানকে হাসপাতাল থেকে ছাড়ার সময় একটা করে গাছের চারা প্রদান করা হয়। অভিভাবকদের অনুরোধ করা হয় যেন শিশুটির নামে গাছটির নামকরণ করা হয়। শিশুর নামে একটা চারা গাছ দেওয়া হয়, সেটা যাতে শিশুর নামে গাছটির নামকরণ করা হয়। সেটা হচ্ছে সবুজ শ্রী প্রকল্প। প্রকল্পটির রূপায়ণের দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ বন দপ্তর। যে প্রকল্পটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বা যে প্রকল্পটি তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যেটা নিয়ে এত তোমরা শুনতে পাও। 2013 সালে চালু হয়েছিল এই কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের 3টি অংশ আছে, K1, K2, K3। K1টা কি? K1-এ 13 থেকে 18 বছর বয়সী অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য। এখানে যাদের অভিভাবকদের বার্ষিক আয় বছরে সর্বাধিক 1,20,00,000 টাকা, তারাই এখানে এই প্রকল্পে আবেদন করতে পারবে। এখানে 2018-19 অর্থবর্ষ থেকে এই প্রকল্পে অনুদান বার্ষিক কত 1000 টাকা করে দেওয়া হয় বছরে K1-এ। K2-তে কি বলছে, 1/4/1995 বা তারপর জন্মগ্রহণকারী ছাত্রী যার বয়স 18 বছর হয়েছে কিন্তু 19 বছরের নিচে, যাদের অভিভাবকের বার্ষিক আয় 1,20,00,000 টাকার নিচে, সে যদি প্রথাগত শিক্ষা, বৃত্তি শিক্ষা, ক্রীড়া প্রশিক্ষণ শিক্ষা নিতে চায় ও অবিবাহিত হয়, তবে সে কন্যাশ্রী K2 প্রকল্পে আবেদন করতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ছাত্রীকে এককালীন কত টাকা দেওয়া হয়? 25,000 টাকা এখানে দেওয়া হয়। আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে K3টা এটি 2021 সাল থেকে চালু হয়। এটা মূলত স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য এটা চালু করা হয়, যাদের K2 আইডি স্কোরিং আছে এবং বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগের সকল ছাত্রছাত্রী যারা স্নাতক স্তরে অন্তত 45% নাম্বার পেয়েছে, তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের মাসিক 2000 টাকা, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের মাসিক 2500 টাকা অনুদান এখান থেকে পাবে। সুফল বাংলা 2014 সালে সুফল বাংলা ন্যায্য মূল্যে খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ সবজি বিক্রয় ব্যবস্থা গঠন করা হয় এই প্রকল্পে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প। এর উদ্দেশ্য কি দেখে নেবে, কৃষকরা যাতে ফসলে ভালো দাম পায়, খুচরো মূল্যের ন্যায্য অংশ পায়, তা নিশ্চিত করাই হচ্ছে এই প্রকল্পের মূল কথা। পরের প্রকল্পটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালে এটি গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের কৃষকদের 96% ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি। এদের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান থেকে কৃষি ঋণ নেওয়া অসুবিধাজনক হয়, তাই এদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আয়তায় আনে এই প্রকল্প। প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আয়তায় মানে কৃষি ঋণ এখান থেকে দেওয়া হবে এই প্রকল্পের মধ্য দিয়ে। পরে যে প্রকল্পটি রয়েছে দেখো, খাদ্যসাথী প্রকল্প 2016। আমি একটু দ্রুত বলে চলে যাব কারণ সময়টা অনেকটাই হচ্ছে। 2016 সালের খাদ্যসাথী প্রকল্প। এই প্রকল্পটি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত। প্রকল্পটি জনসাধারণের খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত সুরক্ষা প্রদানের জন্য এটি গৃহীত হয়েছে। তারপরের প্রকল্পটি রয়েছে দেখো, শিক্ষাশ্রী প্রকল্প 2014। এখানে তপশিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রী যারা ক্লাস 5 থেকে 8-এর অন্তর্গত, 8-এর মধ্যে, তাদের বার্ষিক কত 400 টাকা করে তাদেরকে বৃত্তি দেওয়া হয়। কোন প্রকল্পে? শিক্ষাশ্রী প্রকল্পে। তারপরে রয়েছে লোকপ্রসার প্রকল্প
17তে লোকপ্রসার প্রকল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে যে লোকসঙ্গীতের যে প্রচলন আছে, বর্তমানে লোকসঙ্গীত এবং লোকসঙ্গীত শিল্পীদের জীবন এবং জীবিকার যে সংকট আমরা দেখতে পাই, সেটাকে ধরে রাখতে তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে এই লোকসংস্কৃতি বা লোকসঙ্গীত এবং লোকসঙ্গীত শিল্পীদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই প্রকল্পটা মূলত সূচনা করা হয়েছে। এখানে তোমাদের দেখো 60 বছরের ঊর্ধ্বের শিল্পীদের পেনশন বাবদ মাসিক কত দেওয়া হয়, 1000 টাকা করে দেওয়া হয়, এবং 16 থেকে 60 বছর বয়সী শিল্পীদের দেওয়া হয় 1000 টাকা করে। ওকে, পরের প্রকল্পটি রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। 2016 সালে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এটি মূলত স্বাস্থ্যের সাথে জড়িত এবং এখানে তোমাদের এই প্রকল্পের অধীনে 1 বছরের জন্য একটি কার্ড চালু করা হয়েছে, যেটি প্রত্যেক বছরে পুনর্নবীকরণ করা যায়। 2020 সালে এই কার্ডের প্রচলন হয়। অর্থাৎ এখানে কিন্তু মূলত স্বাস্থ্য সংক্রান্ত এই প্রকল্পটি এটা চালু হয় 2016 সালে। তারপরে রয়েছে উৎকর্ষ বাংলা 2016 সালে। এটি কিসের জন্য তৈরি হয়? স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে রোজগার অর্জনের উপযোগী করে তোলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। পরের যে তোমাদের প্রকল্প রয়েছে নিজ গৃহ জন্মভূমি প্রকল্প 2011 সালে। গ্রামের ভূমিহীন, চাষের কাজে যুক্ত শ্রমিক, মৃৎশিল্পী এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করা হয় এবং এই ব্যক্তির পরিবারকে 5 ডেসিমেল জমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। পরের প্রকল্পটি রয়েছে যুব উৎসাহ প্রকল্প। 2013 সালে তৈরি হয়েছে যুব উৎসাহ প্রকল্প। তারপরের প্রকল্পটি রয়েছে নিজশ্রী প্রকল্প। নিজশ্রী প্রকল্পটি এবং তার পরের প্রকল্পগুলো দেখো, প্রচেষ্টা প্রকল্প 2020-তে তৈরি হয়েছে প্রচেষ্টা প্রকল্প। ডিটেলসগুলো তোমরা কিন্তু এই পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এগুলো তোমরা দেখে নিতে পারবে। কবে কোন প্রকল্প হয়েছে, তার কি উদ্দেশ্য। জল ধরো জল ভরো প্রকল্প, এটা জলস্তরের উপরে ভিত্তি করে গড়ে তোলা হয়েছে যাতে জল সংকট থেকে আমরা বাঁচতে পারি। পরের প্রকল্পটা হচ্ছে পথসাথী। সড়ক পথ, রাজ্য সড়ক পথ, অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের পার্শ্ববর্তী জায়গায় শৌচাগার, অপেক্ষাগৃহ, রাত্রিনিবাস, ভোজনালয়ের সুবিধাযুক্ত পথসাথী নির্মাণ করা হয়েছে। আমরা যাতে সেখানে বসতে পারি, আমরা রেস্ট করতে পারি, তাদের জন্য পথসাথী প্রকল্প নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে পথশ্রী অভিযান। এই প্রকল্পের মধ্য দিয়ে 2020 সালে এই প্রকল্পের মধ্য দিয়ে 12,000 কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তা মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরের যে প্রকল্পটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রাণধারা প্রকল্প। এই প্রকল্পটি মূলত রাজ্যের ত্রাণ সামগ্রীতে পানীয় জলের সরবরাহ এবং বিতরণ যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পানীয় জলের প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটা প্রাণধারা প্রকল্প নামে পরিচিত। প্রত্যাশা প্রকল্প মূলত পশ্চিমবঙ্গের সরকার পুলিশ কর্মীদের জন্য একটি আবাসন প্রকল্প চালু করেছে, যেটি প্রত্যাশা নামে পরিচিত। লক্ষ্মীর ভাণ্ডার, এইটা খুবই গুরুত্বপূর্ণ। মাসে মাসে প্রত্যেক বাড়ির মহিলাদেরকে যে 1000 টাকা করে দেওয়া হয়, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। নারী ক্ষমতায়নের লক্ষ্যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পরিবারের মহিলা সদস্যদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয়। তাহলে এই যে বিষয়গুলো, এই যে এতগুলো প্রকল্প তোমরা দেখলে, এই প্রকল্পগুলো কিন্তু তোমরা সাল, কোন উদ্দেশ্যে গঠিত হয়েছে এবং কোন কোন প্রকল্প, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে। কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের মধ্যে বারবার বলো শেয়ার করতে, আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।